সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন সংসদে উত্থাপিত হয়েছে। এই বিষয়টি নিয়ে থাকবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণ আনশন বিষয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম, আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক এমপি জনাব নাজমুল হক প্রধান, এবং আরও সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি জনাব মোফাজ্জল করিম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ জাতীয় সংসদে বহুল আলোচিত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 উত্থাপিত হয়েছে। এই নিয়ে সংসদে আমরা দেখলাম সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্য যারা আছেন তাদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা। দেশের বিএনপি সংসদ বলেছেন যে এটা অংশীজনের সাথে, রাজনৈতিক দলের সাথে আলোচনা না করি এটি সংসদে উত্থাপিত হয়েছে। অন্যদিকে সরকারের দলের এমপি এবং আইনমন্ত্রী বলেছেন যে তারা না বুঝেই বিরোধিতা করছেন। শুনতে চাই আপনার কাছ থেকে। আমাকে হয়তো ফেলে দিতে পারেন, তাদের যারা না বুঝে আলোচনা সেটাই ফেলে দিতে পারবেন। কি জন্যে বলছি, এই যে সংসদে উত্থাপিত হলো আজকে বিলটা, এটা তো 50 বছর আগে হওয়ার কথা ছিল। একটা বিল উত্থাপন করতে 50 বছর লাগলো আমাদের, এটা তো খুব একটা সুনামের কথা নয়। এবং এতদিন পর্যন্ত এক ধরনের, আমি এটা সবখানি বলে আসছি, এক ধরনের সংবিধান লঙ্ঘিত হয়েছে এবং বেআইনিভাবে নির্বাচন যা হওয়ার হয়েছে, ওই অনিয়ম, উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, সন্ত্রাস ইত্যাদি বাদই দিলাম। মূলত যতগুলো হয়েছে কিভাবে হয়েছে, সংবিধানে লেখা আছে একটা আইন থাকবে 118 ধারার মধ্যে যেটা আছে, এবং কর্তৃত্ব সব দেওয়া হয়েছে মহামান্য রাষ্ট্রপতিকে, ঠিক আছে, কিন্তু তাকে ওই একটি কথা দিয়ে তাকেও সীমিত করে দেওয়া হয়েছে। সেটা কি, যে একটা আইনের উন্নয়ন করবেন, আইন অনুযায়ী তিনি নির্বাচন কমিশন গঠন করবেন। বুঝতে পারি না কেন এত বছর লাগলো এটা। এবং কিছুদিন আগেও, বোধহয় সপ্তাহ 10 দিন আগেও শুনলাম মাননীয় আইনমন্ত্রী বলছেন এত অল্প সময়ের মধ্যে এই আইন পাশ করা যাবে না। অত অল্প সময় মানে তিনি বলতে যাচ্ছেন বোধহয় যে বর্তমান যে নির্বাচন কমিশন আছে, যারা ফেব্রুয়ারি মাসের 14 ফেব্রুয়ারি তাদের মেয়াদ শেষ হবে, ওই সময়ের মধ্যে আইন করে নতুন কমিশন গঠন করা যাবে না, এটাই বোধহয় মিন করেছেন। যেদিন এই কথাটা তিনি বলেছেন তার পরের দিনই বোধহয় দেখা গেল মন্ত্রী পরিষদে সেটা পাশ হয়ে গেছে। কিছুই আমি মানে মিলাতে পারি না। এই জন্য বলছিলাম, যারা কিছু না বুঝে যারা কথাবার্তা বলছে সেই দলের মধ্যে ফেলে দেওয়া উচিত আমাকে অন্তত আর কি। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, যে প্রক্রিয়াতে যাচ্ছে এটা আমি খুব একটা পছন্দ করছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বিষয়টা এত ঠুনকো নয় যে উঠছুড়ি তোর বিয়ে, আয় দেখি কাপড় নিয়ে, এই ধরনের না। এখানে একটু সময় দিয়ে একটু আলাপ আলোচনা করে টরে, তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা? দেশের জনগণ। 17 কোটি মানুষ বা 18 কোটি বা 16 কোটি যাই বলুন, তারা কি এই সম্বন্ধে কিছু জানে? কি আইন পাশ হতে যাচ্ছে? খালি কি নির্বাচন কমিশনের আইন উত্থাপিত হয়েছে বা এটা নিয়ে এটা পাশ করা হবে, এই পর্যন্ত। কি জিনিসটা পেশ করা হলো এটা তো একটা জানার একটা সাংবিধানিক বলেন বা যাই বলেন না কেন একটা অধিকার রয়েছে। এখন যদি সংসদে সেটা উত্থাপিত হয়, নিশ্চিত জনগণ এবং তারা রাজনীতিবিদ, সরকার দলীয় এমপি, বিরোধী দলীয় সকলেই এটা জানতে পারবো। তো কতটুকু জানতে পারবো সেটা নিয়ে আমার সংশয় আছে। কারণ একে তো হাতের সময় নেই, অল্প সময়ের মধ্যে পাশ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এটা যেটুকু প্রকাশিত হয়েছে, যেটুকু আমরা জানতে পেরেছি সবাই, তাতে মনে হচ্ছে যে এটার মধ্যে বিতর্কিত কিছু কিছু বিষয় আছে, অন্ততপক্ষে বিতর্ক করার মতো ডিবেটেবল কিছু বিষয়াদি রয়েছে। সেই সময়টা, সেই সুযোগটা
দেশের আপামর জনসাধারণের পাওয়া উচিত। না হলে অন্ততপক্ষে যারা এগুলা নিয়ে কথাবার্তা বলেন, যারা বিজ্ঞ সাংবাদিকরা রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন, এখানে নাজমুল হক প্রধান আছেন বা কাজল রয়েছেন, তাদের তো কোনো রকমের কোনো মতামত নেওয়া হয়নি, কিছু না। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছিলেন, তারা আহ্বানে সাড়া দিয়ে অনেকেই গেছেন বটে, কিন্তু সেই যারা গেছেন তারা হচ্ছেন সব রাজনৈতিক দলের যাদের মনে হয়েছে যে এই ধরনের আলোচনায় কোনো লাভ হবে না, কারণ অতীত অভিজ্ঞতা এই আলোচনার খুব একটা সুখপ্রদ কিছু নয়, খুব একটা যে ফলদায়ক হয়েছে আলোচনায়, এই জন্যে বিএনপি বা অনেকেই যান নাই, আলোচনায় যান নাই। বেশ, তাই যদি হয় তাহলে পরে আরও সময় নিয়ে তারপরে সবাইকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করুন বিভিন্ন ফোরামে। শুধু মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার একটা যে সর্বোচ্চ ফোরাম সেটা নয়, এছাড়াও বুদ্ধিজীবীদের ফোরাম রয়েছে, এছাড়াও সাধারণ মানুষের ফোরাম রয়েছে, যেগুলোতে কথাবার্তা হবে, পত্রপত্রিকায় আসবে, মতামত ব্যক্ত করবে, আমতলা জামতলা বটতলায় মিটিং মিছিল ইত্যাদি করবে। কিছু না করে কোনো আলোচনা হয়নি এবং মূলত আইনটাকে জনসম্মুখে প্রকাশও করা হয়নি। আজকে যদি সংসদে এটি প্রকাশ করা হয়, আমার মনে হয় আমি একটু যাই জনাব জাকারিয়া কাজল, আপনার কাছ থেকে শুনতে চাই এই আইনটি উত্থাপিত করতেই যেটি মোফাজ্জল করিম বলছিলেন যে 50 বছর লেগে গেল কেন? ধন্যবাদ। আমার সওয়াল উচ্চ দুজনের প্রতি শ্রদ্ধা, দর্শকদের শুভেচ্ছা। আমি যেটা বলতে চাবো যে যেটা মোস্তফা সাহেব বললেন যে 50 বছরও হয়নি, আমি জিনিসটাকে এইভাবে দেখি, 50 বছরে হয়নি এমন একটা জিনিস তো অন্তত শুরু হলো। আমি ওয়ান স্টেপ ফরওয়ার্ড হিসেবে জিনিসটাকে দেখি। হ্যাঁ, ওয়ান স্টেপ ফরওয়ার্ডে আমরা হয়তো টোটাল যেটা সবাইকে, যেটা উনি বললেন স্টেক হোল্ডার, জনগণ স্টেক হোল্ডার অবশ্যই, ভোটের ব্যাপারে তো জনগণ। আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিসগুলি, যারা সরাসরি ভোটে অংশগ্রহণ করে। আমি মনে করি এই প্রক্রিয়া অন্তত সংসদে যারা আছেন তাদের যদি যুক্ত করা হতো আরও ভালো। তার মতামত দেওয়ার তো এটা কোনো সুযোগ নেই, কারণ এতদিন আমরা কি জেনেছি, 6 জনের একটা কমিটি হবে, একজন এমুক এই ফ্রেমওয়ার্কটা। কিন্তু আইনের ভেতরে গিয়ে যেটা যখন এইটা বের হলো, তখন কিন্তু মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে আইনটা না বুঝেই অনেকে সমালোচনা করছেন, এমন একটা কথা সরকারের পক্ষ থেকে এসছে। তো না বুঝে সমালোচনা, তো কারণ আমি তো বোঝার মতো ম্যাটেরিয়ালই পাইনি, কাজেই যে যতটুকু আমি পেয়েছি সেটার উপরে তো আলোচনা সমালোচনা হচ্ছে। তো আজকে সংসদে এটা উত্থাপিত হলো, আশা করি এখন হয়তো আমরাও জানতে পারবো আজকে আইন প্রণেতারা, আইনটা তো প্রণয়ন করবেন সংসদ সদস্যরা, যারা আইন প্রণেতা হিসেবে জানি তারাই কিন্তু আজকেই জানলেন, তাই না? তো এখন হয়তো আমরাও বিভিন্ন মাধ্যমে, যে গণমাধ্যম জানবে, সবাই জানবে, যখন এটা টোটাল ডিসক্লোজারটা আসবে তখন হয়তো আইনটা নিয়ে আরও বেশি কথা বলা যাবে। এখন যে বিতর্কটা হচ্ছে সেটা একটাই কারণ, যে এই যে সার্চ, যেটা বলা হচ্ছে অভিযোগ যে সার্চ কমিটি গঠনের জন্য এটা আইন, নির্বাচন কমিশন গঠনের জন্য না। নির্বাচন কমিশনের আর কি আছে, আর কি খুঁটিনাটি আছে, মোটা দাগে বা সূক্ষ্ম দাগে কি আছে, এটা কিন্তু আইনটা যখন প্রকাশ হবে তখন নাজমুলেরা পড়বেন, সবাই পড়বেন, তখন জানবো। আমি ধন্যবাদ দিতে চাই একটাই কারণ, যে অন্তত নেওয়া হয়েছে। আর আমি যেটা মনে করি, ইটস নট বাইবেল যেটা চেঞ্জ হবে না, এটা নিয়ে সংসদে বিতর্ক হবে, বাইরে বিতর্ক হবে। তারপরে যেটা কথা আছে যে একটা ধারণা আছে যে খুব তাড়াতাড়ি পাশ হয়ে যাবে, পাশ হয়ে গেলেও যে পরিবর্তন করা যাবে না বাস্তবতার ক্ষেত্রে, সেটাও কিন্তু না, করা যাবে। একটা জিনিস বসুগুলো একটু উল্লেখ করেছে যে আমাদের আইনমন্ত্রী বলেছিলেন এই স্বল্প সময়ে এটা করা সম্ভব না, পরের দিনেই বা 1-2 দিনের মধ্যে দেখা গেল মন্ত্রিসভায় যাও। অতি কথন বিষয়ে, মন্ত্রীদের অতি কথন বিষয়ে আমি কিন্তু অনেকবার টকশোতে বলেছি, এই যে অতি কথনের পরে যখন এরকম রেজাল্ট আসে, তখনও কিন্তু ওই যে কত বড় আমি বলে নকল হীরাটি, তাই তো সন্দেহ করি না ঠিক খাঁটি, রবীন্দ্রনাথের একটা কথা। উনি বললেন করা যাবে না এত দ্রুত, তারপরেই যখন এটা করার তোড়জোড় হয় তখন কিন্তু মানুষের মধ্যে যৌক্তিকভাবেই একটা সন্দেহ দানা বাঁধে। কাজে এই কথাটা যদি না বলতেন তাহলে কিন্তু সরকারের শুভ ইচ্ছার শতকরা 100%ই আমরা ধরে দিই, কিন্তু ওই একটা কথাই কিন্তু এখানে পার্সেন্টেজ একটু কমে যায়। মন্ত্রী বললেন করা যাবে না, এখন বলতেছেন করবে। তারপর আমি বলবো, দেখেন গ্লাসটা অর্ধেক ভরা দেখবেন না অর্ধেক খালি দেখবেন, এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি আপাতত অর্ধেক ভরা দেখতে চাই, পরে যখন আইনটির ডিটেলস পাবো তখন বোঝা যাবে যে এটাকে অর্ধেক ভরা না অর্ধেক খালি। কিন্তু সংসদে বিএনপির সংসদ বলেছেন যে এটা অতীতের দুটো
দুই নির্বাচন কমিশনকে বৈধতা দেওয়ার জন্য এই আইন উত্থাপন না, এটা তো সমালোচনা হবে, কিন্তু আমি তো তারাও কি কতটুকু পড়েছেন সেটাও তো আমি জানি না, কারণ তারাও তো আজকেই পেলেন। এবং এই অভিযোগগুলো কিন্তু এই মানে আইনের খসড়া পুরোপুরি পাওয়ার আগের থেকেই বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য থেকে করা হচ্ছে, তাই না? এবং আমি এই অভিযোগটাকে যে খুব ভিত্তিহীন বলবো না বা খুব যৌক্তিকও বলবো না, কারণ তারা তাদের কাজ এই আমি বলতে চাচ্ছি যে এটা আইনটার ডিটেলসটা পড়ে, কারণ আইনমন্ত্রী দু একদিন আগে বলেছেন যে আইনটা না পড়েই সবাই মন্তব্য করছে, দলে তো না, যেহেতু পড়ার সুযোগ নেই, না পড়েই তো মন্তব্য করবে, তাই না? তো আইনটা পড়ার পর বোঝা যাবে, এটা তো প্রকাশিত হবে এখন, তখন হয়তো এই আলোচনাটা বা এই সমালোচনাটা আরো বেশি যৌক্তিক এবং আরো বেশি টু দ্য পয়েন্ট করা যাবে। জি, তবে আমি এটাকে মনে করি ওয়ান স্টেপ ফরওয়ার্ড। 50 বছর যে কাজটি হয়নি সেই কাজটি শুরু করা গেছে। জি, জনাব নাজমুল হক প্রধান, জাকারিয়া কাজন অসংখ্য ধন্যবাদ। দুজনে খুব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তাই না? জ্ঞানে গুণে আমাদের শ্রদ্ধাভাজন, দুজনেই দু জায়গায় ছিলেন, আছেন। আমি এটা, ওনারা তো বললেন কথাটা, চলে এসছে মূল কথাটা। আমি একটু অন্য কথা বলি। অন্য কথা হচ্ছে যে আমার বাড়িতে পঞ্চগড় এলাকায় গ্রামে একটা কথা আছে, লুকোচুরি খেলাটা আছে না, লুকোচুরি, এটাকে আমরা বলি বাচ্চাদের সঙ্গে টু খেলা। টু, যেমন আমার নাতি হয়েছে এখন, আমি একটা চাদর মুড়ি দিয়ে আমি টু, খুব মজা করো, চাদরটা তুলে উঠে দেখে, তাই না, যে ওর দাদু আছে আর কি, টু খেলা। তো জনগণের সঙ্গে লুকোচুরি খেলার অর্থটা কি সরকারের? সন্দেহ তো হবেই, বলে কীরকম লুকোচুরি টু খেলছে, কীরকম টু খেলছে, যে যখন সবাই বলছে রাজনৈতিক দলগুলি যে এটা আইন হওয়া উচিত, তখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এত অল্প সময় সম্ভব না। এমনকি প্রেসিডেন্টও কোনো হিন্টস দিল না, যে দাবিটা করলো ঠিক আছে আপনাদের বিষয়টা দেখা হবে, আমি যথাযথ বা প্রধানমন্ত্রীর কাছে বা মন্ত্রিপরিষদের কাছে বা জানাবো, কোনো কথা বলা হলো না। হঠাৎ করে দেখা গেলো যে এটা আইনটা উঠে গেছে। এবং আইনটা নিয়ে কি এই যে আপনারা আলোচনা করছেন, কিন্তু পত্রিকার তেমন কোনো ভালো খবর না। আমি দেখলাম যে কালকের আলোচনায় একটা ওই যে বদরুল মজুমদার সাহেব বলেছেন, তাই না, আগের নির্বাচনকে কেমন যেন একটা ইম্পিউনিটি বা একটা বৈধতা দেওয়ার জন্য এটা করা হচ্ছে, এরকম কোনো বিষয় আর কি। বিষয়টা হচ্ছে যে এই যে জনগণের সঙ্গে টু খেলার দরকারটা কি? কিন্তু এটা এই যে কথাটা, এই অভিযোগটা করছি কেন? ধরুন আমিও একটা রাজনৈতিক দলের, ধরেন যে আমি একটা রাজনৈতিক দলের সদস্য, আমাদেরও একটা মত আসতে কীরকম আইনটা হওয়া উচিত। হ্যাঁ, একজন আমাদের আইন যারা আইনজ্ঞ আছেন, তাই না, নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা প্রস্তাব প্লেস করতে পারতাম। গভর্নমেন্ট যদি আরও গণতান্ত্রিক হতো, তাহলে সরকার তো পার্লামেন্টে যে স্টেক হোল্ডার আসছে না, তার সঙ্গে আলোচনা করতেই পারতেন, যেটা উনি বলেছেন, মাস ছিল এটা। দ্বিতীয় হচ্ছে এর বাইরেও যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে যারা আমরা নির্বাচন করব, আমরা জানি গত 111-এর পরে এই যে আপনার RPO 72 সংশোধনের জন্য কতটুকু গ্রহণ করেছেন আপনি বলবেন, কিন্তু আমাদের কাছে প্রস্তাবগুলি নেওয়া হয়েছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে নেওয়া হয়েছিল, সেগুলির নিরীক্ষা হয় নাই, কিন্তু কিছু যে পুরো যে বাদ গেছে তাও বলবো না আমি। তাহলে আমি যে রাজনীতি করি, আমি যে জনগণের পক্ষে কথা বলি, আমার পার্টির জায়গাটা কোথায়? নাকি যে সংসদে যেহেতু উত্থাপিত হয়েছে, সেখানে উত্থাপিত হওয়া মানে সংসদে তো কোনো বিরোধী দলই নাই, আলোচনার সুযোগই নেই তো। যে জাতীয় পার্টি আছে, বিরোধী দল আছে, এবার দেখলাম বিরোধী দলের নেতা হিসেবে উনি রংপুরে গিয়ে উনি এবার গার্ড বানা নিয়েছেন বিরোধী দলের নেতা হিসেবে। এই প্রথম দেখা গেল আর কি উনি বিরোধী দলের নেতা হিসেবে উনি ডিজার্ভমেন্ট নিয়েছেন উনি, কাদের সাহেব। আমি দেখেছি পত্রিকায় যে উনি এবার গার্ড বানা নিলেন, তাই না? বিরোধী দলের কোনো ফাংশন আছে যেখানটায় পার্লামেন্টারি ডেমোক্রেসি, যেখানে বিরোধী দলের নেতার ফাংশন কি, তার হুইপের ফাংশনকে ডিসাইড করা আছে, তার জন্য তাকে পে করা হয় জনগণের টাকা, তাই না? এখানটায় বিরোধী দলের নেতার কোনো ফাংশন নেই, তাই না? তাহলে একটা এই বিরোধী দল দেখে এখানটায় পার্লামেন্টে প্লেস করে কি অর্জন হবে, জনগণের স্বার্থ কতটা রক্ষিত হবে, এটা আমি খুব সন্দিহান। তবে আমি বলবো সরকারের কাছে আমার আহ্বানটা হচ্ছে এই জায়গায়, এক নাগারে 3টে টার্ম সরকার চলছে। হ্যাঁ, 3টে টার্মে জনগণ পোলাও মাংস খেয়েছে, এখন আর খেতে চায় না পোলাও মাংস। একটু পান্তা ভাতের ব্যবস্থা করেন না, দেন পান্তা ভাত খাক, পাবলিক খেতে চায় পান্তা ভাত। আপনাদের পোলাও মাংস আপনারা খান, আপনি তো অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার কারণে এই ধরনের পদক্ষেপগুলি গভর্নমেন্ট নিচ্ছে, যেগুলি জনগণের কাছে গ্রহণযোগ্য না। আমি আশা করি বর্তমান সরকার প্রধানের কাছে, উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি একসঙ্গে ভোট ভাতে লড়াই করেছেন, উনি মারাত্মক ত্যাগ তিতিক্ষা, ওনার গোটা পরিবারের লোকজন গেছেন, তাই না? আমি চাই বাংলাদেশে এরকম ষড়যন্ত্রের কবলে না যায়। তাহলে সেইখানটায় এই লুকোচুরি বন্ধ করেন, এগুলি কাম অ্যাবভ বোর্ড, প্লেস ইউর প্রপোজাল, আপনার প্রস্তাব প্লেস করেন, সামনে ভোটটা কীভাবে করতে চান। আগের ধারায় বলেন ভোট, আগের ধারায়, সব আগের ধারায়, দিনের ভোট রাতে, এই কাজ বাংলাদেশের জনগণ আর মানবে না। এটা ইউপি নির্বাচনে অনেক জায়গায় মার্কাই তুলে নিয়েছেন। আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার বলেছিলাম যে স্থানীয় সরকারের দলীয় মার্কা মুক্ত নির্বাচন করুন, ছোট দল করি। আমরা মানববন্ধন সারা দেশে করেছি, আমরা বলেছি, ছোট করে পত্রিকা নিউজও হয়েছে। আপনাদের কর্ণকোহরে প্রবেশ করেন নাই, তবে এখন ফরিদপুরে বিভিন্ন জায়গায় মার্কা তুলে দিতে হচ্ছে, তাই না? এটা কি বোঝাতে যাচ্ছেন, কি করতেছেন, গন্তব্য পরিষ্কার, আপনাদের ডিরেকশন পরিষ্কার। ফলে আমি বলবো আর গর্তের মধ্যে জাতিকে ফেলবেন না,
জি, আমার খুব মনে হয় খুব খুব খারাপ রাস্তা দিয়ে চলছেন, প্লিজ কাম টু দি ট্র্যাক। জনাব মফিজুল করিম, আমরা আলোচনা করছিলাম যদি আপনি এই নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন আইন এ বিষয়ে কিছু বলতে চান তো আপনার কাছ থেকে শুনবো, এবং আমি শাহজালাল, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে সেই নিয়ে আলোচনা করতে চাই। আপনি যদি এ বিষয়ে কিছু কথা থাকে মানে এই আইনটা নিয়ে যদি আইনটার ব্যাপারে যা বলা হয়েছে আমার মনে হয় একটা ঠিক সঠিক কথাগুলোই বলা জি। হয়েছে। যেটা জনাব কাজল বলেছেন যে যাক হাতটাতে উঠেছে, ওই যে ইয়েটা বলে না, ফকিররা যখন আপনার রাস্তায় যখন ইয়ে করে আপনার আমাদের ভিক্ষা টাকা চায়। পয়সা চায়, ভিক্ষা চায়, তখন এই গেলি করে আপনি যখন হাত তুলেন তখন সে বলে যাক হাত তো উঠছে, পরের বার না হয় দিবে। টাকা দিবে, সেই কথাই বলা এটার একটা মজার গল্প আছে যে ফকির বলে মাগো দুটো ভাত দেন, কয় ভাত দেবো না সালি দেবো, তাই দেন হাতটা খুলুক। আচ্ছা যাই হোক, তো হাতটা উঠেছে, কিন্তু হাতটা এইভাবে উঠা ঠিক হয়নি আমার মতে আর কি। এত বছর 50 বছর পর্যন্ত যখন আমরা মানে ঘুমের ঘুরে কাটিয়ে দিয়েছি, কেমন এখন মুগরিবের আজ শুনিয়া যান, শুনেই একেবারে দৌড়ানো শুরু করে দিয়েছি। উচিত ছিল, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, উচিত ছিল এটা নিয়ে অনেক আলাপ আলোচনার সুযোগ সৃষ্টি করে দেওয়া, যে একটা আইন পেশ করা হবে জি, আজ থেকে 1 মাস পরে বা 2 মাস পরে ইয়েতে যাবে, সংসদে যাবে, এবং তার মধ্যে এইভাবেই আমরা চিন্তা ভাবনা করছি। ফাঁস লুকোচুরির কোনো কিছু নেই, যেটা ওই নাজমুল যেটা বলেন, উনি বলেন টু খেলা, অন্যান্য জায়গায় টুকিও বলে কোথাও কোথাও, তাই। আমাদের দিকে টুকি বলে। যাই হোক, তো এই টুকিটাকে কোনো দরকার ছিল না। প্রত্যেকের সঙ্গে, সবার সঙ্গে, স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ আলোচনা করার পরে যদি এটা যেত, তাহলে পরে জিনিসটার মধ্যে স্বচ্ছতা আসতো এবং নানা রকমের মত আসার পরেই হতো। এখন তো মনে হচ্ছে যেন এটা কাস্টম টেইলার্ড, যেটাকে বলা হয়, যে এটা ঠিকঠাক করা হচ্ছে সমস্ত কিছু, এখন খালি গায়ে দিয়ে বাড়ি যাবেন ব্যাস। এটা তো ঠিক না আর কি। এটার মানে জি। জি, এটা যদি হয় তাহলে তো আসলে যে জন্য আইন করা, সকল দল মত মানে সবাই যে কারণে চাচ্ছে সেই উদ্দেশ্য তো আর সাকসেস হবে না যদি করে। সেটাই আর কি, সেটাই। আমার মনে হয় যে একটু ভিন্ন প্রসঙ্গে আমরা আলোচনা করি। শাহজালাল, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে সেখানে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 5 দিন যাবৎ তারা অনশন করছেন, এবং এটি একটা অচল অবস্থা তৈরি হয়েছে। এবং গতকালকে শিক্ষামন্ত্রী শিক্ষক প্রতিনিধি দলের সাথে আলোচনা করেছেন, কিন্তু সেই আলোচনায়ও কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। তো আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখছি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমি একটা মন্তব্য না করে পারছি না। এতক্ষণ আমরা যে আলোচনা করছিলাম যে বিষয় নিয়ে, এটা হচ্ছে একটা লঘু বিষয়, এবং এখন একটা অত্যন্ত গুরুতর বিষয়ে চলে আসলাম। এই যে ছাত্রদের নিয়ে যে কাজটা হচ্ছে আর বা ছাত্ররা যা করছে, আমি প্রথম তারা যখন এই যে ধর্মঘট ইত্যাদি করছে, আন্দোলন করছে, জি, ভাবছিলাম এটা তো হয়, প্রায়ই হয়, আমরাও ছাত্র জীবনে করেছি, সবই ঠিক আছে। কিন্তু হঠাৎ করে পুলিশের এমনভাবে বেধড়ক পিটুনি দেখলাম টেলিভিশনে আর কি, আমি ঠিক মিলাতে পারলাম না যে ব্যাপারটা কি। ওরা একটা হলে, ছাত্রী হলে একটা অশোভন একজন আচরণ প্রভোস্টের লক্ষ্য বিরুদ্ধে। করেছে। জি, প্রভোস্ট তো বলে না আজকাল, প্রাধ্যক্ষ, জি, 99% জন এটার অর্থ জানে না। যাই হোক, তো প্রভোস্টের এই যে ইয়ের বিরুদ্ধে, আচরণের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে। জি, এটা আলাপ আলোচনার মধ্যে শেষ হয়ে যেতে পারতো, ওখানে প্রভোস্ট লেভেলেই শেষ হয়ে যেতে পারতো, এটা হলের বাইরে আসার দরকারই ছিল না। তাও যদি মানে প্রভোস্ট যদি বেঁকে বসেন, না আমি এক বিন্দু নড়ব না, আমি কোনো অন্যায় করি নাই, ভুল বলি নাই, ঠিকই হয়েছে, কী হয়েছে ইত্যাদি, তাহলে আর একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, উপাচার্য নিজে, ওখানে শেষ হতে পারত। দেখা গেল কি যে উপাচার্যর কাছে যে আসার আগেই এটা এসকেলেট করে গেছে, এটা বিস্তৃতি লাভ করেছে, ছড়িয়ে পড়েছে, এবং ছড়িয়ে পড়বি তো পর এমন পড়া পড়েছে পুলিশ ডাকা হয়ে গেছে। এইখানে কিন্তু আমার ওই গ্রামের কথা বলে আপত্য, আমার প্রথম আপত্তি হচ্ছে এখানে পুলিশ কেন ডাকবেন? আপনারা এত শিক্ষক, এখানে 200-300 শিক্ষক রয়েছেন, প্রত্যেকটি শিক্ষক আমাদের এই শিক্ষার্থীদের, এই ছাত্রছাত্রীদের মা বাবার মতো, বড় ভাইয়ের মতো। আপনারা গার্জিয়ান, আপনারা অভিভাবক, আপনারা বোঝান, তাদের সঙ্গে বসুন, আলাপ আলোচনা কী হয়েছে। ওই শিক্ষক যার বিরুদ্ধে তারা এরকম ইয়ে করেছে, প্রভোস্ট, তাকেও আসতে বলেন, করে যে
বাবা আর ছেলে মিলাই দেই বা বাবা আর মেয়ে মিলাই দেই, তা না, পুলিশ ডাকা হয়ে গেছে। এখান থেকেই তো সূত্রপাত। ছেলেরা তখন তারা বয়স তাদের বিবেচনা করতে হবে, তাদের অভিজ্ঞতার ঘাটতি বিবেচনা করতে হবে, তাদের এই তরুণ রক্ত টকবগিয়ে উঠেছে, তারা এখন নেমে পড়েছে। আচ্ছা, তারপরে তারা বলল যে আমরা অনশন করব। অনশনের আগেই তো এটা আলাপ আলোচনার মধ্যে শেষ করা উচিত ছিল, তা না। আপনি একটু লক্ষ্য করে থাকবেন আপনারা, যে কয়দিন ধরে প্রথম থেকে শুরু হয়ে এই অনশন পর্যন্ত শিক্ষকদের চেহারা কিন্তু আমরা টেলিভিশনে বেশি দেখি নাই। না, তারা মানে জানো নাই, তাই না? এই আজকাল 2 দিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, শিক্ষকদের কিন্তু এক ধরনের উচিত তো ছিল ভাই, যাদের প্রতিষ্ঠান, এখানে তো পাড়া প্রতিবেশী এসে তো থামাবে না, এটা শহরের লোক তো এসে থামাবে না। তোমার প্রতিষ্ঠান, তুমি মাননীয় উপাচার্য, তোমরা শ্রদ্ধেয় শিক্ষক, যাও গিয়ে তোমাদের ছেলে মেয়েদেরকে বোঝাও যে থাক, যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে বা শুদ্ধ হয়েছে ইত্যাদি। তা না, ওনাদের কোনো চেহারা আমরা দেখি নাই। খালি আমরা দেখলাম যে ছেলেপেলেরা লাঠির বাড়ি খেয়ে উত্তেজিত হয়ে তারা, ছেলে মেয়েরা সবাই মিলে এটা বাপ আর ছেলের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, এটার মধ্যে মান অভিমান হতে পারে, কিন্তু তার জন্যে এটা তো এরকম না যে ঠিক আছে তোমরা এক দল আমরা এক দল, একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে, একেবারে প্রতিপক্ষ হয়ে একদম যুদ্ধাঙ্গীয় অবস্থা তৈরি হয়েছে। নিশ্চয়ই এটা কাম্য না। আমি একটু শুনে আসি, আমি জাস্ট একটু একটা লাইন এড করি। এই জন্য আমার কেন জানি মনে হয় যে এই সমস্ত পদে, উপাচার্য বলুন বা প্রাধ্যক্ষ বলুন, প্রভোস্ট ইত্যাদি পদে, মানে সামান্যতম প্রশাসনিক দায়িত্ব যেখানে পালন করবেন, প্রক্টর বলুন, তাদেরকে একটু সচেতন করে তোলা উচিত যে প্রশাসন কিভাবে চালাতে হবে বিশ্ববিদ্যালয়ে, এই ব্যাপারে তাদেরকে একটু জ্ঞান দান করতে হবে। কি ফোরামে করবেন, কি ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, না কি করবেন, বা কি তার কারিকুলাম ভিটা কিভাবে দেখবেন, সেটা অন্য কথা, কিন্তু এটা থাকতে হবে। একদম প্রশাসনিক অভিজ্ঞতা ছাড়া যদি শুধুমাত্র বই পড়ে বা ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি 3-4টা নিয়ে, পিএইচডি 2-1টা নিয়ে তারপরে গিয়ে তারা এটা সামাল দেওয়া মুশকিল। পাবলিক ইউনিভার্সিটির জন্য জনাব জাকারিয়া কাজল একটু শুনতে চাই, যেটা হলো ছাত্রদের যে অভিযোগটি ছিল, আমি সেটা একটু আপনার সাথে অ্যাড করি। একটা হলো পুলিশি হামলা, সেটি অভিযোগ তো আছেই, সাথে তারা অভিযোগ করেছে যে এই হামলার সাথে ছাত্রলীগও এসে অংশ নিয়েছিল, যার জন্য এই পরিস্থিতিটা একটা জটিল আকার ধারণ করেছে। ধন্যবাদ। ছাত্রলীগের প্রসঙ্গটা এখন আবার চাপা পড়ে, কিন্তু দেখেন বাংলাদেশের যত ইউনিভার্সিটিতে যত কিছু সবখানে কিন্তু এই নামটা আসে। আমি সেই প্রসঙ্গে পরে আসছি। দেখেন মূল দাবি কি ছিল, একটা হলের যে প্রাধ্যক্ষ, যেটা তার পদত্যাগের দাবি, তিনি কিন্তু পদত্যাগ করে গেছেন, উনি কিন্তু আর ওই পদে নাই। মূল দাবি হয়ে যাওয়ার পরেও আন্দোলন যে এত স্ফুলিঙ্গ না ঠিক দাবানল হয়ে গেল, এটা কারণটা কি? কারণ আছে। আপনি দেখেন এই যে সাউন্ড গ্রেনেড, হেফাজতের যে ঘটনা ছিল, ওই যে আপনার ওই যে শাপলা চত্বরে, ওই দিনই বাংলাদেশের সাউন্ড গ্রেনেড ব্যবহার হয়েছে। এরপরে কিন্তু আর কোথাও সাউন্ড গ্রেনেড ব্যবহার হয় না, নামও শুনি নাই। না, তো শাহজালাল ইউনিভার্সিটিতে কি এমন ঘটনা ঘটলো যে সেই হেফাজতি তাণ্ডবের সেই অস্ত্র এখানে ব্যবহার করতে হবে, এই জিনিসটা মানতে হবে। ছাত্রদের খালি দোষ দিলে হবে না। কি এমন ঘটনা ঘটলো যে হেফাজতি তাণ্ডবের অস্ত্র বা হেফাজতি তাণ্ডবের ব্যবস্থা এখানে গ্রহণ করতে হবে, এবং কার হুকুমে গিয়ে এরকম এটা ফাটালো? না, এই হুকুমটা তো চাইলে আসবে যে ভিসি সাহেবের, দায়িত্বটা তো তার। আপনি কিন্তু আমি বলছি পুলিশ ডাকছেন, হয়তো ভিসি সাহেব ডেকেছেন বা তাদের পক্ষ থেকে ডাকা হয়েছে, কিন্তু আসলে এই অস্ত্র প্রয়োগ করতে হবে, সাউন্ড বম প্রয়োগ করতে হবে, না গুলি মারতে হবে, এগুলো কিন্তু পুলিশের কর্তব্য। আমার কথা হচ্ছে এইরকম একটা ঘটনার পরে ছাত্রদের তো আমি কোনো দোষ দিই না, ছাত্রদের, এবং এরপর কিন্তু ছাত্রদের মানে ছাত্রদের সঙ্গে ফয়সালা করার জন্য দীর্ঘদিন শিক্ষক বা কাউকে দেখা যায়নি। কে এসছেন? ওখানকার আওয়ামী লীগের একজন নেতা। আওয়ামী লীগের নেতা ওই অনেক পরে, সেটা দীপুমণি, না, আমরা যারা টিভিতে দেখি, তাও পরে উনি গেছেন, কিন্তু শিক্ষকরা কিন্তু কেউ জানি, শিক্ষকরা পরে এসছেন। এটা আমার কাছে একটা $1 মিলিয়ন। কেন? কালকে দেখলাম শিক্ষামন্ত্রী আলোচনার কথা বলছেন, উনি ওদের ঢাকায় ডেকেছিলেন, তারা অস্বীকার করেছে, তারা বলছে। হ্যাঁ, শিক্ষামন্ত্রী একটা কথার সময় আমি একমত যে আলোচনার কোনো বিকল্প, খুব ভালো কথা বলেছেন, এটা উনি খুব ভালো কথা বলে, কিন্তু আলোচনাটা করার ক্ষেত্রটা তো কর্তৃপক্ষকেই নিতে হবে। আমাকে আপনি বলবেন আর আমি অনশনের স্যালাইন খুলে আলোচনায় দৌড়ে আসবো, এতটাও তো আশা করা ঠিক না, তাই না? আমি যেটা মনে করি, দেখেন এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, আমার অবজারভেশন হলো এই বিশ্ববিদ্যালয়গুলিতে যতবারই উপাচার্যদের এক্সটেনশন দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে ঝামেলা হয়েছে।
এটা বোধহয় সরকার একটু বিবেচনা নিতে হবে যে ফার্স্ট টার্মে খুব ভালো থাকেন, সেকেন্ড টার্মে কেন ঝামেলাটা হয়, 1 নম্বর। 2 নম্বর, দেখেন বিশ্ববিদ্যালয়ে কিন্তু খালি ছাত্রদের দোষ দেয়। আমি নিশ্চিত এর পেছনে শিক্ষকদেরও একটা অংশ আছে, যারা যারা কেউ কেউ উপাচার্যের পক্ষে আছেন, কেউ কেউ ছাত্রদের পক্ষে প্রকাশ্যে বা গোপনে আছেন। এটা আমাদের অভিজ্ঞতা এটাই বলে। আগে শিক্ষকদেরও তো এক হতে হবে, তাই না? আমি মনে করি জাহাঙ্গীরনগরে যেটা বলা হচ্ছে যে ভিসি এখন উপাচার্যের পদ থেকে প্রাধ্যক্ষ বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তিনি কিন্তু ঠিকই পদত্যাগ করে সরে গেছেন। উপাচার্যকে তার ডিসিশন নিজেই নিতে হবে, কারণ আমরা কিন্তু কর্তৃপক্ষেও খুব ইতিবাচক কিছু এখন পর্যন্ত দেখছি না। শিক্ষামন্ত্রীর আহ্বানের মধ্যেই সীমিত আছে। আমি জানি না এর মধ্যে কোনো ডেভেলপমেন্ট হয়েছে কিনা বা গ্রাউন্ড ওয়ার্ক হচ্ছে কিনা। তবে আমি মনে করি শাহজালাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ। দেখেন, আমার কেন জানি মনে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টাকে অগ্রযাত্রা বা তাদের এই সুনাম বিনষ্ট করার জন্য এটার পেছনে কেউ আছে কিনা, এটাও কিন্তু ভেবে দেখতে হবে। জনাব নাজমুল হক প্রধান, আপনার কাছ থেকে শুনতে চাই, এরকম একটি পরিস্থিতি তৈরি হওয়ার আগেই কি কোনো ব্যবস্থা নেওয়া যেত কিনা? আসলে আমি একটু ভিন্ন জায়গায় আমার দৃষ্টিটা নিবদ্ধ করতে চাই। জি, জনগণ শুনছেন, তাদেরকে ধন্যবাদ। সেটা হচ্ছে যে ভিসি নির্বাচনের প্রক্রিয়াটা কি ছিল আর কি হচ্ছে এখন। আপনি কি শুধু শাহজালাল দেখছেন এখন এই ঘটনাটা? আপনি তো রংপুর ইউনিভার্সিটি কি ঘটনা ঘটছে, রাজশাহীতে কি ঘটনা ঘটছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভিসি কি বলছে শোনেন, তাই না? কিছুদিন আগে একটা ইউনিভার্সিটির শিক্ষিকা তো চুলেই কেটে দিল ছাত্রীদের, তাই না? সেই নিয়ে কত গণ্ডগোল। মানে অ্যাজ এ হোল আসলে ভিসি নির্বাচনের প্রক্রিয়াটা কি ছিল আর এখন কি হচ্ছে? তার যোগ্যতা বিবেচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে, না দলের মুখ দেখে নিয়োগ দেওয়া হচ্ছে? দলের মুখ দেখে শিক্ষা হলেই কি সবাই প্রশাসন চালাতে পারে? পারে না, তার প্রমাণ তো এইটা। মানে দলীয় বিবেচনায় যদি নিয়োগ দেওয়া হয়, দলের মধ্যে তো অনেক যোগ্য না, আমাকে ওই জায়গায় আসেন, দায়িত্বশীল লোক না। ঘটনা হচ্ছে যে আগে তো ধরেন 3 জনের একটা প্যানেল হতো, তাই না? ভোট হতো, ভোটে, তাই না? তারপরে চ্যান্সেলর ইচ্ছা করলে যাকে মন তাকে এমন 3-1 চুজ করতেন। এটাই ছিল। আর এখন তো আমি সরাসরি, তাই না, যে লবিং করতে পারছে, লবিংয়ে কি যায়, কেমন যায়, তাই না? এটা তো আমরা জানি। তো ট্রান্সফার থেকে প্রশ্ন শুরু করে তাই হচ্ছে, এবং গিয়ে নিয়োগটা পাচ্ছে। নিয়োগটা পাওয়ার পর উনি মনে করছে, তাই না, ওনার আচরণ, ওনার সামগ্রিক ব্যবহার, তাই না, উনি তো মনে করছেন আমি তো জায়গার থেকে নিয়োগ হয়ে গেছি। আপনি জাহাঙ্গীরনগর ভিসি দেখেন না এর আগে? তাহলে ফলে এই যে ঘটনা, ফলে সব জায়গাতে একই গণ্ডগোল। আজকে এটা বড় আকারে আসছে, সাউন্ড গ্রেড মারছে, এই কারণে দেখতেছি আমরা রাজশাহীতে একই ঘটনা ঘটছে, বেগমরোকে একই ঘটনা ঘটছে, জাহাঙ্গীরনগরে একই ঘটনা, সমস্ত একই ঘটনা ঘটছে। অ্যাজ এ হোল তাহলে আমাদের ভিসি সিলেকশনের যে ত্রুটি আছে, সেই ত্রুটি যদি না সারাতে পারে, তাই না, এই ঘটনা আজকে এখানটায় কালকে ওখানটায় ঘটবেই। আর দেখেন, একটা শিক্ষক উনি বলছেন কি চমৎকার করে, তাই না, শিক্ষকরা পিতৃতুল্য বা ভাইয়ের মতো, তাই না? আপনি যদি ধরেন যদি এই জাহাঙ্গীরনগর ভিসি একটা কথা বলছে, শুনছেন কি কথাটা? শুনছেন? শুনেছি। আমার মনে হয় আলোচনাটা আমরা এই না, কথাগুলা সন্তান না বলে বলতো, তাহলে বলতো তোমরা রাত্রে বের হইও না, একটু তাড়াতাড়ি বাসায় এসো, তাড়াতাড়ি বাসায় এসো, তোমরা তাড়াতাড়ি হলে এসো, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম আউটসাইড অফ দ্য ক্যাম্পাস অফ হল, তাই না? গো টু রুম, গো ফর স্টাডি, তাই না? ভালো হতো। উনি ব্যঙ্গ করলেন, রসিকতা করলেন কার সঙ্গে? ছাত্রদের সঙ্গে। তাহলে ওনার একটি ভিসি থাকার যোগ্যতা আছে নাকি? আজকে যদি ছাত্ররা তুলে যায়, গো অ্যান্ড রিজাইন, একটু ডিজাইন। কিন্তু এত নির্লজ্জ এরা বেহা, তাই না? ঠিক আছে, একটা ধরে নিচ্ছি, একটা দেশের রাষ্ট্রপতি এরশাদের সময় আমরা স্লোগান দিতাম 2 গেলে জুতো মাথা রিজাইন করতে চান না, সেও রিজাইন করছে। এবং এরশাদের সময় ইউনিভার্সিটিতে আমরা পুলিশ ঢুকতো, আমরা পুলিশের মারামারি করছি 8 নভেম্বর 82 সালে। উনি বাইরে ছিলেন, এসে বলে ইউনিভার্সিটি পুলিশ ঢুকে, আমি তো জানি না। পুলিশ উদ্যোগ করে নিয়ে গেলেন এক শিক্ষাভবনের পাশে, 14 ফেব্রুয়ারি পরে মারামারি হয়ে যায়, তাই না? তাহলে আজকে ইউনিভার্সিটিতে ভিসি কাম নাই, কাজ নাই, হি শুড গো ফর পারমিশন টু দ্য হোম মিনিস্ট্রি, যে কেন ইউনিভার্সিটি পুলিশ ঢুকবে সে, কেন? অনুমতি নিয়েই দায়িত্ব ছিল, করে নাই এগুলি। আমি দেখো করে নাই এগুলি। দ্বিতীয় কথা, আমাদের শিক্ষামন্ত্রী উনি গেছেন ওখানটায়, ঢাকায় ছিলেন, ভার্চুয়ালি করে উনি আলোচনা বসছেন। কেন আসেন? হি শুড রান দেয়ার, তার তো দেওয়া ছিল জায়গায়, যদি সাহস থাকে। ওইখান থেকে আন্দোলন থেকে ওনার সাথে কথা বলতে আসবে, ওরে বাবা কত চান্দু উনি, তাই না? ওনার দেখা করতে আসবে এই জায়গায় ছাত্ররা আলোচনার জন্য। হি শুড গো দেয়ার টু সলভ দিস প্রবলেম। যদি মিন করে উনি মিন করেন নাই। তো সবার মধ্যে একটা খেলোয়াড়ি মনোভাব, তাই না? এগুলি নিয়ে একটা খেলা, একটা তেলসমাদি কাণ্ড শুরু হয়ে গেছে দেশের মধ্যে। আজকে শিক্ষামন্ত্রী মনে করবো ওনার যাওয়া ছিল জায়গায় স্পটে গিয়ে, কেন ঘটনাটা ঘটছে ওনার নিজের একটা তো জড়িত থাকতে হবে। উনি কিন্তু ওনার দলের ওই সিলেটের
মানে সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক ভাই, দলের আওয়ামী লীগের দল আর তাকে- সরকার তো মানে ভিন্ন জিনিস। কেন্দ্রীয় সাংগঠনিক না, না, সম্পাদক দল আর তাকে- সরকার তো ভিন্ন তাকে জিনিস। দায়িত্ব দিয়েছেন। সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা জানতে চাই। আমি দলের আলোচনা বাদ দেন, আমার আলোচনা প্রয়োজন নেই দলের আলোচনা। সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া জানতে চাই। না, পুলিশ প্রাথমিক গিয়ে তো- পিটানোর পর, না পুলিশ পিটানোর পরে পুলিশ উইথড্র করেছে, পুলিশের ইসকে শাসন করেছে, কি ভিসি উইথড্র করেছে, কি করেছে সরকার? নাথিং এলস, কিছুই করেনি, তাই না? তো সরকারের পদক্ষেপটা কি? ওনারা এসে আলাপ করবে এর সঙ্গে। আর যেখানটা ছাত্ররা চাচ্ছে না বলছে, তাই না, এত মায়ের খাওয়ার পর চাবে কি জন্য? আমি ওগুলো চাইতাম না, চাচ্ছে না যে আপনি ভিসি থাকেন, উনি থাকেন, ওনাকে পার্সোনালি চিনি আমি, ওনাকে বলবো আমি, আপনি রিজাইন করে চলে যান, সরকারকে রক্ষা করেন, ছাত্রকে রক্ষা করেন, থাকার দরকার নাই তো ওখানে, জোর করে থাকতে হবে কি জন্য? আপনি তো ভিসি ছিলেন অনেক এক টার্ম পুরা, জোর করে কেন থাকতে হবে আপনাকে? যে আপনি থাকতেই হবে কেন? আর উনার জন্য আরো ভিসিটা কি জন্য এক দায় বলবে যে হ্যাঁ আমরা সবাই একযোগে পদত্যাগ করবো? ভাই, ইজ ইট সিন্ডিকেট অফ দি ভিসিস? এটা কোন কথা হলো এটা? না, আমরা কিন্তু এই প্রথমই জানলাম যে, আমি মনে হয় একটু জনাব মোফাজ্জল করিম আপনার কাছে, যে আমরা কিন্তু এই প্রথম মানে জানলাম যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের একটা সংগঠন আছে এবং সেই সংগঠনের সাথে গতকালকে শিক্ষামন্ত্রী আলোচনা করেছিলেন এবং সেখান থেকে যে আলোচনায় আমরা পত্র পত্রিকায় দেখেছি যে এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে এবং তারা একথা বলেছে যে প্রয়োজনে তারাও মানে পদত্যাগ করার জন্য প্রস্তুত আছে। তার মানে কি এইটা কি এক ধরনের চাপ তৈরি করার জন্য এরকম একটি মানে কথা আসলো? এটা তো কিন্তু আমার কাছে কেন জানি এটা ট্রেড ইউনিয়ন মনে হচ্ছে। এখন যদি ভিসিরাও যদি ট্রেড ইউনিয়ন করেন তাহলে আর যাব কোথায়? যাই হোক, এটা ব্যাপারটা হচ্ছে এই, তারা একাত্মতা ঘোষণা করেছেন বা তারা পদত্যাগ করবেন, একসঙ্গে একযোগে পদত্যাগ করবেন, এগুলো ঠিক না। এই মুহূর্তে এই সমস্ত জেদাজেদি কথা, তাহলে ছেলেরা যদি বলে আমরা কিছুতেই কোনো অবস্থাতেই যাব না যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ না করেছেন, আমাদের দাবি না মানা হয়েছে, কিন্তু আমরা এখান থেকে নড়বো না, না, মরবো। কিন্তু- তারা তো বলেছে যে মৃত্যুবরণ করবো, এই কথা না, সেটা তো বলেছে, কিন্তু এটাও কি আমরা একটু ছেলেদেরকে একটু একটু বলবো কিনা যে ছেলেরা একটু অনড় অবস্থানে রয়েছে, তারা ওই সংশ্লিষ্ট পুলিশ অথবা যদি ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ থাকে সেই অভিযোগগুলো তারা আনতে পারত, কিন্তু যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যার কি সমাধান এটি যে ভিসির পদত্যাগ করতে হবে, নাহলে আমরা এ করব না। আমরা কিন্তু তিনজনই গোড়াতেই বলেছি বিষয়টা অত্যন্ত ছোট ছিল। জি, জাকারিয়া কাজল তো সুন্দরভাবে বলেছেন যে স্ফুলিঙ্গ এখন দাবানল হয়ে গেছে। যখন স্ফুলিঙ্গ যখন ছিল তখনই তো উচিত ছিল ওখানকার যারা কর্তা ব্যক্তি রয়েছেন, উপাচার্য আর প্রাধ্যক্ষ যে নামেই ডাকুন না কেন, তাদের উচিত ছিল এটা আলাপ আলোচনা, আমাদের বাবা, চাচা, দাদা, ভাই, বোন ইত্যাদি ডেকে ওখানে শেষ করা। কারোর পক্ষ থেকে কোনো রকমের কোনো তৎপরতা পরিলক্ষিত হয় নাই। এটাই ভুল হয়েছে। এটা পরিবার, এটা আপনাদের পরিবার, এটা আপনাদের বাইরে, ক্যাম্পাসের বাইরে যারা আছে সিলেট শহরে বাকি 20-25 লক্ষ লোক বা 50 লক্ষ, এদের কাজ নয় এটা, এটা আপনাদের কাজ, সেটা করা হয় নাই। এখন এমন অবস্থায় চলে গেছে, উত্তাপ বেশি বিকীর্ণ হয়েছে ইয়ে থেকে, ছাত্রদের মধ্যে, কারণ তাদেরকে আপনি বোমা মারছেন, সাউন্ড বোম নাম দিন আর যেটাই করেন না, লাঠি পেটা করছে, হ্যাঁ লাঠি পেটা করছে, লাঠি পেটা করছো, আহত করেছো ইত্যাদি, তারা উত্তপ্ত হয়ে গেছে। এটা যিনারা এটা অবলোকন করছেন দূরে থেকে, মাননীয় শিক্ষকরা, তারাও জানেন, তারাও ছাত্র ছিলেন এক সময়। জি, আর আমি বা আমরা, আপনি সবাই আমরা ছাত্র ছিলাম। আমি আবার শিক্ষকও ছিলাম। আমার জীবনের প্রথমে শুরুতে আমি 3 বছর 3.5 বছর শিক্ষকতা করেছি এবং এই সিলেটেই এমসি কলেজে শিক্ষকতা করেছি। এই ধরনের না হলেও ছোটোখাটো পরিস্থিতি হয়েছে, আমরা তাড়াতাড়ি ভাই বন্ধু ইত্যাদি ডেকে ডেকে মোটামুটি এটা সামাল দেওয়ার চেষ্টা করেছি। এগুলা ব্যক্তিগত আলাপের দরকার নেই, কিন্তু এখানে আমি এটাই বিস্মিত হচ্ছি এবং আমার এটা খারাপ লাগছে যে সেই শিক্ষকরা কোথায় যারা তার সন্তানকে যারা বুঝিয়ে সুঝিয়ে পথে আনবে, সেই শিক্ষক তো দেখতে পাচ্ছি না। এই জন্য আমি বলছিলাম যে এদের মধ্যে প্রশাসনিক অভিজ্ঞতার বোধহয় অভাব আছে। আর একটা কথা আমি এখানে গুরুত্ব সহকারে বলতে চাই, যেটা বলছেন ওনারা যে শিক্ষামন্ত্রী, তিনি বিশেষ করে নাজমুল তো বললেনই যে শিক্ষামন্ত্রীর উচিত ছিল নিজে যাওয়া বা তার ঈদ করা। হ্যাঁ, ফিজিক্যালি গেলে এক ধরনের সিম্প্যাথি, ওনার আগমন সবকিছু মিলিয়ে এক ধরনের কুল ডাউন হওয়ার একটা সুযোগ তৈরি হতো। আচ্ছা, তো উনি হয়তো ফার্স্ট হিসাবে, স্টেপ হিসাবে, প্রথম পদক্ষেপ হিসাবে ভাবছিলেন যে ওদের ডাকি ওরা আসুক, দেখে আসে কিনা, ওরা তো প্রত্যাখ্যান করে দিয়েছে। আচ্ছা, কিন্তু তিনি এখনো আলোচনার আহ্বান। মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণির কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ এসছে,
এবং ওটা কিন্তু মূল শব্দ আলোচনা। আলোচনা, জি। আলোচনা এটা আমি মনে করি সবাই আমরা একমত, আলোচনা যে কোনো এই আলোচনার মাধ্যমে শেষ করতে হবে জি, এবং এই আমি আলোচনার হাতে জন্য শেষের দিকে খোলা মন আছি। নিয়ে আসতে হবে। জি, জি। আমি প্রথমে যে ভিসিরিদের যেটা সিন্ডিকেশন বলছেন, এটা কিন্তু গণমাধ্যমের কিছু, আমাদেরও কিছু ভূমিকা আছে। আমরা কিন্তু অনেক সময় বিষয়গুলিকে কেউ কেউ উস্কে দেই, কেউ কেউ ইয়ে করি। যে নিউজটা হয়েছে সেটা হচ্ছে ভিসিদের সঙ্গে একটা মিটিং হয়েছে, সেখানে কেউ কেউ ইচ্ছা প্রকাশ করেছেন এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, এমন কোনো আলোচনা না, আলোচনাটা ওইটাই না, হয়েছে। কিন্তু যেভাবে সংবাদটা এসছে ভিসিরা তো সবাই পদত্যাগ করবে, আমি নিশ্চিত এরা করবে না, কারণ যেই মজা যেই ইয়েতে আছেন করবেন, এটা হচ্ছে একটু ইয়ে দাও, বাতাস দাও। আর আমার মনে হয় প্রশাসক হিসেবে মাননীয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। একটা সামান্য ঘটনাকে তিনি হ্যান্ডেল করতে পারেননি, এই ব্যর্থতার দায় তাকে নিতে হবে। মানে এটার কোনো তিনি কেন পুলিশ ডাকবেন, তিনি কেন, এবং যে অভিযোগটা আছে আরেকটা, তিনি একটি বিশেষ গোষ্ঠীর সাহায্য চেয়েছেন, বলা হচ্ছে ছাত্রলীগের একটা গ্রুপের সাহায্য চেয়েছেন। তো উপাচার্য এটা যদি প্রমাণিত হয়, তাহলে তো তার কোনো নৈতিক অধিকারই নেই সেই পদে থাকা, তাই না? উনি যেটা বললেন যে ছাত্র শিক্ষক সম্পর্ক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহের, ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে। তো এই সম্পর্ক যদি না রাখতে পারেন, সেই ব্যক্তিত্ব একটা প্রতিষ্ঠানের প্রধান হওয়ার কোনো যোগ্যতাই নেই। এটা হচ্ছে আমার কথা। আমি মনে করি এখনো সময় আছে, কারণ পরিস্থিতি আরো গভীর হবে। আগে আপনি দেখেন কি আবহাওয়া, শীতের মধ্যে বাচ্চাগুলি, এই যে আমাদেরই তো খারাপ লাগে, সিলেটের শীত, হ্যাঁ আমাদেরই খারাপ লাগে। তো যারা ওখানকার শিক্ষক, তাদের এটা খারাপ লাগে না? নিশ্চয়ই লাগে। কিন্তু এই ইগোগুলো ভাঙার জন্য আলোচনা। আমি ছাত্রদের প্রতিও আহ্বান জানাবো, তোমাদের দাবি এবং তোমাদের যৌক্তিক, অত্যন্ত যৌক্তিক, আমরা সবাই তোমাদের পক্ষে আছি, কিন্তু সমাধানের জন্য আলোচনার একটা দরকার আছে। তোমরা সেই ব্যাপারটা একটু মাথায় নাও, আমার একটা। নাজমুল হক প্রধান। না, আমি মনে করি বর্তমান শিক্ষামন্ত্রীর ওখানটা যাওয়া উচিত, যেহেতু না আলোচনার কথা বলেছেন, ওনার যাওয়া উচিত। উনি গেলে ছাত্ররা তার অভিব্যক্তি প্রকাশ করতে প্রশমিত হবে এবং বিষয়টা হ্যান্ডেল করতে সুবিধা হবে। আর আমি ভিসির কাছে পার্সোনালি চিনি, ওনাকে আমি বলবো যে আপনার উচিত রিজাইন ঘোষণা করে দেওয়া, এতে করে সামগ্রিক পরিবেশটা ডিল করার ক্ষেত্রে সরকারের সুবিধা হবে, এটা মনে করি আমি। সেটা তো হলো, কিন্তু এটা এক ধরনের চাপ প্রয়োগ হলো না শিক্ষার্থীরা? না, ছাত্ররা শুনেন, ছাত্ররা পড়াশোনা করবে, একাডেমিক বিষয় করবে, কিন্তু ছাত্রদের নিয়ে একটা গল্প আমরা ছোটবেলায় শুনেছি, তাই না? এই গল্পটা করতে চাই একটু ভালগার। ওই ছাত্রটা শয়তানের বাস দিয়েছিল, শয়তান মনে করলে ছাত্রটা নাকি আমাদের থেকে বেশি শয়তান। শয়তান গাধা হিসেবে গেছিল শিক্ষা প্রতিষ্ঠানে, তাই কিরকম ছাত্রটা শয়তান দেখেনি, তাই না? তারপর ঠিক বাঁশ দিয়ে ছাত্র উঠে পড়ছিল শয়তানের। ছাত্রদের না, ফলে ছাত্রদের মেজাজটা বুঝতে পারতো। ওই মেজাজটা যদি না বুঝতে পারতো না, তাহলে তো আমি মিসআন্ডারস্টুড হবো এবং আমি ভুল পদক্ষেপ নিব। না সেটি সরি, জি, আপনি না, আমি নাজমুলের সঙ্গে সামান্য একটু ডিফার করছি এই জায়গায়, ওই যাওয়ার ব্যাপারটা মন্ত্রীর। আমি যদি বলি যে মন্ত্রী কেন যাবেন, মন্ত্রী যদি যেতে হয় তাহলে তো বাংলাদেশে কতটা ইউনিভার্সিটি আছে, সব জায়গায় মন্ত্রী দৌড়াতে হবে। এর চাইতে বড় ঘটনা হয়তো করতে পারে, তখন মন্ত্রী, প্রতিমন্ত্রী যা আছেন সবাই এন্টায়ার ক্যাবিনেট যেতে হবে না। আমি ফিল্ডের অভিজ্ঞতা, আমি ফিল্ডে চাকরি করছি। মনে করুন আমি এক জায়গায় ডিসি কেমন একটা ঘটনা করেছে, আমি বলবো নাকি ক্যাবিনেট সেক্রেটারি আপনি আসেন, হোম সেক্রেটারি আপনি আসেন, মিনিস্টারকে পাঠান, এটা তো না। আমাদের উপরে আস্থা ছিল, দায়িত্ব দেওয়া হয়েছে, আমরাই করতে হবে। এবং তরিকা যেটা, সেটা শিক্ষামন্ত্রী বলেছেন আলোচনা দেখবেন এক সময় না এক সময় আলোচনা হবেই, আজ হোক আর কাল হোক। আমি এগ্রি করেই বলছি। ঘটনা হচ্ছে যে ডিসি তো একটা জেলার সামগ্রিক সমস্যা সংকট নিরসনের জন্য ওনার পদক্ষেপ, যে কোনো পদক্ষেপ নিতে পারেন, তাই না? যদি উনি ফেল করেন, দেন ইউ ক্যান কল ইউর হায়ার বস টু গো দেয়ার টু সলভ দিস প্রবলেম। আমার কথাটা হচ্ছে যদি ফেল করেন, আমার কথাটা হচ্ছে এটা একটা ডিজাস্টার, ধরে নেন একটা খারাপ ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটা ওইখানকার লোকাল ম্যানেজ করতে পারছে না, তাই না? ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পারছে না, তাহলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব এটা সমস্যা সমাধান করা। তাহলে গেলে তো বিষয়টা ইজ হয়। উনি যদি মনে করেন যে উনি ওই দলীয় লোক শিক্ষামন্ত্রী কিন্তু একটা কথা বলেছে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমরা সহজে এর কোনো ব্যাপারে নাক গলাতে চাই না। কারণ সরকারের বেশি ইনভলভমেন্ট থাকলে তখন আবার অভিযোগ করবে যে সরকারি, সেটা নিশ্চয়ই শেষ করতে দেওয়া হবে আমাকে।
তিনি কিন্তু এটা বলেছেন যে আমরা চাই, কিন্তু নিতান্ত অপরাগ হয়ে আমরা এই আলোচনার ক্ষেত্রটা তৈরি করছি, আলোচনা আহ্বান জানাচ্ছি। আর এখন কিন্তু এই বিষয়টাও মাথায় রাখতে হবে, এই সময় বাইরে যে ওমিক্রন যেভাবে ছড়াচ্ছে অনেক, এটাও কিন্তু বিবেচনায় রাখতে হবে। তবে আমি এখনো মনে করি এটা আমি একটা জি, শেষ করতে একটা- হবে। আমি একটা- একমত জি। যে আলোচনার মধ্যে রাজশাহী এটা ইউনিভার্সিটিতে সমাধান হবে। ভিসি বারিশালের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল রাজাকার বলে, সিরিয়াসলি, এবং সেখানটা একজন মন্ত্রী সহ আটকে পড়ছিল, সিরিয়াসলি কয়েকদিন ছাত্র ঘেরাও করে রাখছিল, তারপর ছাত্রের উপর বেধড়ক লাঠি পেটানো হয় নাই, রেস্কিউ সেটা করছিল। তো বললাম। যে জি, তাহলে- আমার তাহলে মনে হয়- নীতিবোধের না, না, বিষয়। আপনি নীতিবোধের বিষয়। নিশ্চয়ই- না, না, you're right, নিশ্চয়ই- কিন্তু সদর দেখা ভাই, উচিত কেন নিশ্চয়ই- এরকম হ্যাঁ, হচ্ছে? হ্যাঁ, এটা তো আমি আগেই বললাম, এটার একটা তদন্ত, কারণ এটা সমাধানের- ভীষণ জি, অনাকাঙ্ক্ষিত। জি, সংকট এবং এই সমাধানের জন্য পদক্ষেপে আলোচনার কিন্তু- বিকল্প এই নেই, এটি পদক্ষেপে যেটি- কিন্তু স্ফুলিঙ্গকে দাবানল বাড়িয়েছে। যেটি বলেছেন জনাব মোফাজ্জল করিম, আমার মনে হয় এটি মূল কথা, যে কোনো সংকট আলোচনা। সমাধানের জন্য আলোচনা। জনাব নাজমুল হক প্রধান, জাকারিয়া কাজল এবং জনাব মোফাজ্জল করিম, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।